গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দিয়েছে 13,421টা পোস্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি, কিন্তু মোটামুটি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। সেখানে কোয়ালিফিকেশান, সেখানে কত ফিজ লাগবে এবং মোটামুটি আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর কত কী নাম্বার আছে, টেটের ওপর কত মার্কস আছে, সেগুলো সবই মোটামুটি কম বেশি দেখেছো। তো দেখো, সেখানে মেন যে বিষয়টা উল্লেখ করা ছিল যে 2016 যে গেজেট আছে, যে রুলস আছে, সেই অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। আমরা জানি প্রত্যেকেই যে যখন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় তো তার আগে একটা রুলস, একটা গেজেট কিন্তু পাবলিশ করা হয়। তো প্রাথমিকের ক্ষেত্রে 2016 যে গেজেটটা আছে তার উপর ভিত্তি করে পরবর্তী সময় 2017, 2020, 2024 মানে 22-এর নিয়োগ প্রক্রিয়া এবং 2025-এর এই যে নোটিফিকেশান সবগুলোই কিন্তু পাবলিশ হয়েছে। তো আমি তোমাদের সামনে আজকে সেই 2016 যে গেজেট, যেটা মূল নিয়ম বা রুল, সেই গেজেটটা কিন্তু আমি নিয়ে এসেছি এবং সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা অনেকটা বড়, হয়তো সবটা আলোচনা করা সম্ভব না, কিন্তু মূল বিষয়গুলো তোমাদের সামনে ছোট করে তুলে ধরছি। আমার মনে হয় প্রত্যেকেই এই বিষয়টা একটু করে দেখে রাখো, কারণ পরবর্তী সময় কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। তো দেখো, প্রাথমিকের যে নিয়োগটা হতে চলেছে সেটা কিন্তু এই গেজেটের ওপর ভিত্তি করে। তো দেখো, কলকাতা গেজেট এটা কি বলেছে না, এটা পাবলিশ হয়েছে কবে না, March 2, 2016-তে এই গেজেটটা পাবলিশ হয়েছে। 2016-র এই গেজেট কে করেছে না, বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা, তার মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল 2 মার্চ 2016-তে। তো গেজেটের মূল বিষয়গুলো আমরা যদি একটু দেখে নিই কী বলছে। দেখো, এখানে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্টের ক্ষেত্রে কি বলেছে না, দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 1960। মানে এই নিয়মটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস 2016। আমরা দেখলাম এসএসসির ক্ষেত্রে 2016-র একটা রুলস ছিল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কেস হয়েছে, অনেক রকম জটিলতা তৈরি হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে 2025-এ একটা নতুন কিন্তু গেজেট কিন্তু পাবলিশ হয়েছে এবং 2025-এর সেই গেজেটের ভিত্তিতে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আমরা আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখেছি, সেখানে কিছু প্রভিশন নতুন কিছু এসছে, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে যেটা হয়তো অনেকেই আশা করছিলে যে হয়তো নতুন কিছু চেঞ্জ হবে, না, চেঞ্জ কিছু করা হয়নি। কেন করা হয়নি, কী হয়নি, সেগুলো জটিলতার মধ্যে গিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, 2016 নিয়মেই, পুরনো নিয়মেই কিন্তু সমস্ত কিছু হবে। তো দেখে নাও এখানে কী কী আছে না, এখানে রুলসের মোটামুটি ডেফিনেশনটা কী দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বলতে কী বোঝো এখানে মোটামুটি বলে দিয়েছে, অ্যাপটিটিউড টেস্ট বলতে কী দেখো এখানে কি বলে দিয়েছে, আর বোর্ড কী, কাউন্সিল কী, ডেপুটেশন মানে কি, এগুলো সমস্ত কিছু বলেছে। এগুলো অত ডিটেলসে জানার কিছু নেই, তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। আচ্ছা, রোল স্ট্রেংথ ফর আ টিচার, মানে কোনো শিক্ষককে এই যে ভ্যাকেন্সি করে বিভিন্ন দিকে চারিদিকে একটা হইচই পড়ছে, অবশ্যই ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে সেই হিসাবে দেখলে, কিন্তু এখানে ভ্যাকেন্সি যে ক্যালকুলেশন হয় রোল স্ট্রেংথের ওপর ভিত্তি করে। তো দেখো এখানে রোল স্ট্রেংথটা কী বলছে আমরা একটু দেখে নিই। কি বলছে, দ্য রোল স্ট্রেংথ ফর আ টিচার অফ আ প্রাইমারি স্কুল আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য কাউন্সিল শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ পার দ্য শিডিউল অ্যানেক্সড টু দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। তো বিষয়টা হচ্ছে যে 2009-এর যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আছে, আমরা জানি যেটা 2010 থেকে চালু হয়েছে। তো সেই রাইট টু এডুকেশন অ্যাক্টের নিরিখে হিসাবে কিন্তু এই ভ্যাকেন্সিগুলোকে মানে রোল স্ট্রেংথগুলোকে কিন্তু ক্যালকুলেট করা হয়। তার মানে সোজা কথা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে 30:1, 30টা ছাত্রছাত্রী পিছু কিন্তু একজন শিক্ষক, আপার প্রাইমারি ক্ষেত্রে 35 জন পিছু কিন্তু একজন শিক্ষক প্রয়োজন। এই হিসাবে কিন্তু ভ্যাকেন্সি বা রোল স্ট্রেংথ কিন্তু নির্ধারণ করা হয়। তার মানে পরিষ্কার হচ্ছে তোমাদের যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে কতগুলো স্টুডেন্ট আছে 30:1 রেশিওতে ভাগ করে সেখানে কিন্তু পোস্টিং দেওয়া হবে। দেখো, ভ্যাকেন্সি কী আছে, কত আছে, এই বিষয়গুলো নানা রকম জটিলতা আছে, নানা রকম সেগুলো আভ্যন্তরীণ বিষয়, সরকারি বিষয়, আইনত বিষয়, কিন্তু পোস্টিং যেখানে দেওয়া হবে সেখানে কিন্তু 30:1 রেশিওতেই দেওয়া হবে। ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট আছে, চরম প্রচুর ভ্যাকেন্সি আছে, 13,421টা ভ্যাকেন্সি নেই, অনেক বেশি ভ্যাকেন্সি আছে। কিন্তু হ্যাঁ দেখো, ভ্যাকেন্সি থাকলেই যে নিয়োগ হবে বা নিয়োগ করবে সেরকম বাধ্যবাধকতা আমাদের কারোর হাতেই নেই। আমরা এর আগে বহুবার দেখেছি যে বহু ভ্যাকেন্সি আমাদের পশ্চিমবঙ্গে এখন খুব কম করে হলে 1 লক্ষ ভ্যাকেন্সি আছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার ঘোষণা করেছেন। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যখন রিক্রুটমেন্ট হচ্ছে, যখন ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে, কি এক অজানা কারণে ভ্যাকেন্সি চলে আসছে 13,421। তো এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, ভ্যাকেন্সি যথেষ্ট আছে। তো রোল স্ট্রেংথটা মোটামুটি ক্লিয়ার হলো। তো আরটি অ্যাক্ট 2009-এর হিসাবে কিন্তু এই রোল স্ট্রেংথটা 30:1 রেশিওতে কিন্তু ক্যালকুলেশন হবে।
ভ্যাকেন্সি বিষয়গুলো ওখানে বলেছে, তাকে ওইটাই বলেছে, আর কিছু নেই। অ্যাপয়েন্টিং অথরিটি কে আছে না, দ্য চেয়ারপারসন অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, দ্য কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল অর দ্য শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল শ্যাল বি দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। কিছুদিন আগে দেখবে একটা খবর বেরিয়েছে ডিপিএসসির কোনো বৈধতা নেই, আমরা খবরটা দেখেছি। এখানে কিন্তু দেখো ছোট্ট একটা পরিবর্তন, এই জায়গাটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে দেখো বলেছে অ্যাপয়েন্টিং অথরিটি কে আছে না, দ্য চেয়ারপারসন অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। আমরা তর্ক বিতর্কের জায়গায় যাচ্ছি না, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা তুমি ডিপিএসসিতে গেলে দেখবে একজন চেয়ারপারসন আছে। এবার হয়তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে হ্যাঁ চেয়ারপারসন আছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে তার যে টোটাল বডিটা, যে স্ট্রাকচারটা, সেটা হয়তো তৈরি হয়নি। সেই বিষয়ে আমাদের জানা সম্ভব নয়, আমাদের জানা হয়তো প্রয়োজন আছে, কিন্তু আমাদের পক্ষে সেই অত ভিতরে ডিটেলসে যাওয়া সম্ভব নয়। কিন্তু একজন চেয়ারম্যান আছেন, তো সেই চেয়ারপারসন কিন্তু কি হচ্ছে না অ্যাপয়েন্টিং অথরিটি। কোয়ালিফিকেশান কি আমরা জানি, কোয়ালিফিকেশান আগে নোটিফিকেশানেই দিয়ে দিয়েছে যে যাদের এইচএসে 50% এবং ডিএলএড আছে, অথবা যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের ক্ষেত্রে এইচএসে 50%-এ কোনো ম্যান্ডেটরি কোনো রকম কিছু নেই, এবং ডিএলএড অবশ্যই থাকতে হবে। এই সমস্ত কোয়ালিফিকেশান মোটামুটি দিয়ে দিয়েছে আগের নোটিফিকেশানে, তোমরা দেখে নিয়েছো। আর কি বলেছে না এনসিটির এবং গাইডলাইন অনুযায়ী যে মোটামুটি কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি মেনটেন করতে হবে, এবং এমএইচআরডির যে অ্যাপ্রুভাল আছে টাইম টু টাইম যে সমস্ত রিল্যাক্সেশনগুলো আছে সেই রিল্যাক্সেশন অনুযায়ী কিন্তু সেগুলো কাজ করবে। বিষয়টা কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5% নাম্বারে হয়তো কোনো সময় ছাড় ছিল, কোনো এক সময় দেখা যাচ্ছে যে হয়তো অন্য কিছু একটা ছাড় ছিল, তো সেই ছাড়গুলোকে নিয়েই কিন্তু এই কোয়ালিফিকেশানটাকে কিন্তু মোটামুটি নির্ধারণ করা হবে। এরকম হয়, একটু ভালো করে দেখলে দেখবে এনসিটি এবং এমএইচআরডির বিভিন্ন যে টাইম টু টাইম যে সমস্ত ওখানে লেখা থাকবে, দেখবে যে কোনো নোটিফিকেশান যখন থাকে না ওখানে এনসিটি বা এমএইচআরডির ব্র্যাকেটে কিন্তু লেখা থাকে যে টাইম টু টাইম কিন্তু রিল্যাক্সেবল বলে লেখা থাকে। তো সেগুলো যাওয়ার দরকার নেই, মোটামুটি ধরে নাও এইচএস 50% এবং ডিএলএড কিন্তু লাগবে, আর অবশ্যই টেট কিন্তু কোয়ালিফাই থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল টেট, ডাব্লিউবি প্রাইমারি টেট কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। আচ্ছা, এটা গেল তাহলে মোটামুটি তোমার কোয়ালিফিকেশানের বিষয়টা। এবার দেখো এখানে সিলেকশন কমিটি, এগুলো আমাদের অত ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, এই লোকগুলো নিয়ে একটা সিলেকশন কমিটি তৈরি হবে। আচ্ছা, প্রসিডিওর অফ সিলেকশন কি বলেছে না কমিটি সমস্ত ডকুমেন্টসগুলো একটু ঝাড়াই বাছাই করবে, এবং তারপর কিন্তু একটা মোটামুটি মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এবার এই মেরিট লিস্টটা তোমরা নোটিফিকেশানে দেখেছো, মাধ্যমিকের নাম্বারের উপর মোটামুটি 5 নাম্বার যোগ হবে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর 10 নাম্বার, এগুলো হ্যাঁ এগুলো অবশ্যই 60% মানে ফার্স্ট ক্লাসের উপর হবে। মাধ্যমিকে যদি তুমি 60% অ্যান্ড অ্যাবাভ পাও 5 নাম্বার, এইচএসে 60% অ্যান্ড অ্যাবাভ পেলে 10 নাম্বার, ট্রেনিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 নাম্বার, টিচার এলিজিবিলিটি টেস্ট টেটের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 5 নাম্বার। এটা হচ্ছে 150-র মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 5 নাম্বার, মানে 150-র মধ্যে যদি কেউ 150 পায় তবে সে 5 পাবে, 150-র মধ্যে 100 পেলে সে কিন্তু আর 5 পাবে না, ওটা কিন্তু 150-র মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 5 নাম্বার হবে টেটের ওপরে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে আমি নিচে লিস্টটা দেখাবো, তার জন্য কিন্তু ম্যাক্সিমাম 5 নাম্বার থাকবে, ভাইবার জন্য কিন্তু মোটামুটি 5 নাম্বার থাকবে, আর অ্যাপটিটিউড টেস্টের জন্য কিন্তু 5 নাম্বার থাকবে। অ্যাপটিটিউড টেস্ট মানে এখানে কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যে ডেমো ক্লাস, আমি পরবর্তী সময়ে একটা ভিডিও আনবো, সেখানে আমি ডিটেলসে একটা মোটামুটি ছোট করে সংক্ষেপে একটা বলে দেওয়ার চেষ্টা করব যে ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলে মোটামুটি কোন কোন বিষয়গুলো একটু ভালো করে দেখবে, আর ডেমো ক্লাসটাই বা কীভাবে হয়। যদি তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। কিছু বিষয় আছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে, সেই বিষয়গুলো খুব ভালো করে মন দিয়ে কিন্তু দেখতে হবে, প্রচুর কিছু দেখে মাথা খারাপ করে কোনো লাভ নেই। তো দেখো এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে দেখো কী দিয়েছে, গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে কী দিয়েছে 1 নাম্বার দিয়েছে, তারপর হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পসের ক্ষেত্রে এনসিসির ক্ষেত্রে কী দিয়েছে 1 নাম্বার, এরকম করে কিন্তু দেখে নাও যে মোটামুটি ওই 5 নাম্বারটা কিন্তু ভাগ করে দিয়েছে। এই অনুযায়ী কিন্তু তোমাদের এই এক্সপিরিয়েন্সের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের নাম্বারটা কিন্তু দেওয়া হবে। তো এটা গেল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে নাম্বারগুলো, আর মোটামুটি এইগুলোই এখানে দিয়েছে। আর কি আছে একটু বিষয়গুলো দেখে নিই। অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল, অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেলের ক্ষেত্রে ওই যে মোটামুটি পর্ষদ কী বলেছে একটু বেশ ছোটো করে একটু দেখিয়ে নিই চলো। দ্য প্যানেলস আফটার বিং প্রিপেয়ার্ড শ্যাল বি অ্যাকর্ডেড অ্যাপ্রুভাল বাই দ্য বোর্ড অ্যান্ড দেয়ার আফটার শ্যাল বি সেন্ড টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি উইথ অল নেসেসারি পেপার্স ফর অ্যাপয়েন্টমেন্ট। কি বলছে না যে প্যানেলটা তৈরি হবে সেটা কি হবে না বোর্ডের কাছে যাবে, বোর্ড সেটাকে অ্যাপ্রুভ করবে এবং ডিপিএসসিতে পাঠাবে, তারপর ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি হবে না ডিপিএসসি থেকে দেওয়া হবে এবং তারপর তোমাদের নির্দিষ্ট স্কুলে কিন্তু জয়েন করবে। তো এই বিষয়টা এখানে গেল। আর কি বলেছে না ভ্যালিডিটি অফ প্যানেল, দেখো একটা প্যানেলের ভ্যালিডিটি মোটামুটি আমরা জানি 1 বছর, হ্যাঁ 2016 নিয়মে 1 বছর ছিল, 1 বছরই আছে, এটা আর কিছু করেনি। আর কি বলেছে প্রোভাইডেড দ্যাট দ্য বোর্ড মে এক্সটেন্ড দ্য ভ্যালিডিটি অফ সাচ প্যানেল বাই 6 months অ্যাট আ টাইম, বাট দ্য টোটাল পিরিয়ড অফ সাচ এক্সটেনশন শ্যাল নট এক্সিডেড ফর আ পিরিয়ড অফ 1 year। তার মানে
একবারে 6 মাস বাড়াতে পারে, ম্যাক্সিমাম 1 বছর, তার মানে 1 বছর ভ্যালিডিটি, একবারে 6 মাস বাড়াতে পারে, ম্যাক্সিমাম 1 বছর মানে দুবার বাড়াতে পারবে, মানে আর 1 বছর, মানে 1 বছর থেকে আর 1 বছর 2 বছর কিন্তু ম্যাক্সিমাম ভ্যালিডিটি থাকতে পারে প্যানেলের। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কোনো জটিলতা এলে তখন কেস ফেস করলে এই বিষয়গুলো কিন্তু উঠে আছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, আর কিছু হবে না, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ, পোস্টিং অন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কী কী পোস্টিং করা হবে না, ওই জুনিয়র বেসিক স্কুল যে সমস্ত প্রাইমারি স্কুল আছে সেই সমস্ত স্কুলে কিন্তু পোস্টিং দেওয়া হবে। হেড টিচারের বিষয়টা এখানে গেজেটে বলা আছে, এটা এখন দেখার দরকার নেই, হেড টিচারের যেহেতু বিষয়টা এখন নেই। আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে কি বলা আছে না, প্রাইমারি টিচার শ্যাল রিটায়ার ফ্রম দ্য সার্ভিস অন কমপ্লিশন অফ হিজ 16th ইয়ার্স অফ এজ, 60 বছর বয়স হলে কিন্তু রিটায়ার করবেন। আর কি বলা আছে যে মোটামুটি 20 বছরের একটা সার্ভিস দিলে তিনি কিন্তু তাকে কিন্তু মিনিমাম দিতেই হবে আপন কমপ্লিশন অফ 20 ইয়ার্স অফ কোয়ালিফাইং সার্ভিস আফটার কনসিডারিং দ্য অল অ্যাসপেক্টস দ্য কাউন্সিল মে অ্যালাউ দ্য টিচার টু রিটায়ার বিফোর দ্য কমপ্লিশন অফ হিজ 16th ইয়ার অফ এজ, মানে 60 বছরের আগেই তুমি একটা মোটামুটি রিটায়ারমেন্ট নিতে পারো তুমি। এবং সেক্ষেত্রে কি না 20 বছর কিন্তু মিনিমাম কিন্তু কমপ্লিট হতে হবে, আর চাকরির কোনো রকম দাবিদার থাকবে না। 20 বছরে কিন্তু রিটায়ারমেন্ট নিলেও চাকরির কোনো রকম দাবিদার কিন্তু থাকবে না। তা এই বিষয়গুলো ছিল। আর কি ছিল এখানে মোটামুটি দেখো, আর এখানে কিছু সেরকম কিছু নেই, মোটামুটি এই ছিল গেজেট। তাহলে এই হচ্ছে 2016 যে রুলস, সেই রুলস বা যে গেজেট, সেই গেজেট অনুযায়ী তোমাদের এই নিয়োগটা কিন্তু হতে চলেছে। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে আরও যদি কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই জানাবে। আর ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যতটা পারা যায় সহযোগিতা করার। খুব ভালো থেকো, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, খুব ভালো করে প্রস্তুতি নাও। ধন্যবাদ।